ফিনান্স প্রথম পত্র পঞ্চম অধ্যায় স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন। তো এই অধ্যায়ে আমরা ফার্স্টে ব্যবসা ঋণের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় শিখেছিলাম, ব্যাংক ঋণের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় শিখেছিলাম, এবং বাণিজ্যিক পত্রের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় শিখেছিলাম, তাই না? এবং এইগুলোর মাধ্যমে কিভাবে অর্থায়নের সিদ্ধান্ত নিতে হয় সেটাও শিখেছিলাম। ওকে, তো আজকে আমরা নতুন একটা পার্ট কভার করব এবং এই পার্টটার নাম কি স্যার? মজুদ ব্যবস্থাপনা। কি স্যার? মজুদ ব্যবস্থাপনা। এই মজুদ ব্যবস্থাপনাকে আমরা ইংলিশে বলি ইনভেন্টরি ম্যানেজমেন্ট। কি বলি স্যার? ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো মজুদ পণ্য তো আমরা সবাই জানি। বিক্রি করার উদ্দেশ্যে আমরা যে পণ্যগুলো আমাদের দোকানে বা গোডাউনে রাখি ওই পণ্যগুলোকেই বলে কি? মজুদ পণ্য, তাই না? তবে একটা বিষয় কি জানো, মজুদ 3 রকমের হয়। কয় রকম? 3 রকম। এক হলো কাঁচামাল মজুদ, 2 হলো আধা উৎপাদিত পণ্য মজুদ, 3 হলো চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ। ওকে, তাহলে আমাদের যে মজুদ পণ্য বা ইনভেন্টরি, এটার কয়টা রূপ? 3টা রূপ। র ম্যাটেরিয়ালস বা ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস বা কাঁচামালের মজুদ, ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস আর ওয়ার্ক ইন প্রোগ্রেস বা আধা উৎপাদিত পণ্যের মজুদ, আরেকটা হলো ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বা চূড়ান্ত উৎপাদিত পণ্যের মজুদ। ওকে, তো মজুদ পণ্য এরকম 3 রকমের হয়। তোমরা অ্যাকাউন্টিং একটা চ্যাপ্টারে দেখেছো, তাই না? ওই যে উৎপাদন ব্যয় বিবরণী যে অধ্যায়টা, ওই অধ্যায়তে কিন্তু এটা তোমরা শিখেছিলে। তো যাই হোক, আমরা এখানে এত ডিটেলসে যাব না। এই জায়গাটায় আমরা মজুদ বলতে কি বুঝবো, যে আমরা পণ্য উৎপাদন করি, পণ্য উৎপাদনের জন্য আমাদের যে উপকরণগুলো প্রয়োজন, এই উপকরণগুলোকে আমরা কি বলবো? মজুদ পণ্য। কি বলবো? মজুদ পণ্য বা মজুদ। ওকে, তাহলে এই অধ্যায়ে এই মজুদ ব্যবস্থাপনা এই পার্টে আমরা কি করতে যাচ্ছি? আচ্ছা দেখো, এক্সাম্পল, আমরা হলাম গিয়ে ধরো চালের ডিলার। আমরা কি করি? চাল বিক্রি করি। ওকে, তো আমরা বরিশাল থেকে চাল কিনে এনে সেটা কি করি? ঢাকায় হোলসেল দিই। ওকে, তো আমাদের প্রতিদিন চাল লাগে কত বস্তা? 500 বস্তা। প্রতিদিন আমাদের চালের প্রয়োজন কত বস্তা স্যার? 500 বস্তা চালের প্রয়োজন। ওকে স্যার, প্লিজ একটু খেয়াল করো। তো আমি যদি এখন ফোন দেই বরিশালে, এখনই কি আমার কাছে চাল চলে আসবে? না। তো দেখো, একদিন যাবে মানে আমার 500 বস্তা চাল প্রয়োজন হবে। ওকে, ধরো আমি আজকে যদি ফোন দিই, তাহলে বরিশাল থেকে চাল আমার গোডাউনে পৌঁছাইতে কয়দিন সময় লাগে? 3 দিন সময় লাগে। এই 3 দিনকে আমরা বলবো সরবরাহ সময়। কি বলবো? সরবরাহ সময়। ওকে, তাহলে প্লিজ স্যার সাইড টক না প্লিজ। আসছো, বসছো, দেখো এই কথাগুলো আমি গত ক্লাসে বলছি, অনেকের জন্য এটা এখন বিরক্তিকর মনে হবে। ওকে, বাট আমি খুব দ্রুত করতেছি। ওকে, খুব দ্রুত করে আমি মূল পার্টে চলে যাবো, আজকে ম্যাথ করব। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে আমরা হচ্ছি চালের ডিলার। আমরা বরিশাল থেকে চাল কিনে এনে ঢাকায় সেল দিই। আমরা যদি এখন ফোন দেই, তাহলে চাল পৌঁছাইতে আমাদের দোকানে বা আমাদের মানে দোকানে গোডাউনে পৌঁছাইতে কয়দিন সময় লাগে? 3 দিন। প্রতিদিন আমাদের চালের প্রয়োজন কত? 500 বস্তা। তাহলে বলো, যখন আমার গোডাউনটা একদম খালি হয়ে যাবে, তখন কি আমি ফোন দেব যে ভাই চাল পাঠাও? যদি তখন ফোন দিই, আমার গোডাউন একদম খালি, সব মাল বেচা শেষ, এখন আমি ঝাড়ু টাড়ু দিয়ে ফোন দিলাম, ভাই মাল পাঠাও। তো এই মালটা কি সাথে সাথে আসবে না 3 দিন পর আসবে? এই 3 দিন পর্যন্ত কি হবে বলো তো? কাস্টমাররা আসবে, কিন্তু আমি কোনো পণ্য দিতে পারবো না, মাল বিক্রি করতে পারবো না। তাহলে বলো, এটা আমার জন্য ভালো হবে না? তাহলে 3 দিন পর্যন্ত আমি সেল করতে পারতেছি না। আমার কাস্টমার এসে ফিরে যাবে, হয়তো তারা অন্য দোকানে যাবে, আমার কাস্টমার অন্যের কাস্টমার হয়ে যাবে, তাই না? এটা কি আমরা করতে চাই? নো। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে প্রতিদিন আমার 500 কেজি দরকার, 500 বস্তা দরকার, আর মাল পৌঁছাইতে লাগে কয়দিন? 3 দিন। তাহলে 3 দিনের জন্য আমার কত বস্তা দরকার? 1500 বস্তা। আর ধরো রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ হইতে পারে, বা হরতাল ধর্মঘট হইতে পারে, বা গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, ট্রাক। দ্যাটস ওয়াই আমরা আরও একদিন কী করলাম? বেশি ধরলাম। তাহলে পণ্য পৌঁছাইতে 3 দিন, আর আমরা নিরাপত্তা বাবদ আরও একদিন ধরলাম। তাহলে কয়দিন? 4 দিন। তাহলে 4 দিনে আমার কি পরিমাণ পণ্য দরকার? কত বস্তা চাল দরকার? 2000 বস্তা। তাহলে আমার গোডাউনে যখন 2000 বস্তা পণ্য থাকবে, তখন আমি কি করব? কল দেব যে ভাই মাল পাঠাও। তো এই মাল পৌঁছাইতে পৌঁছাইতে আমি কি করব? এই 2000 বস্তা বেচে ফেলবো, বিক্রি করে ফেলবো। যখন আমার পণ্য বিক্রি হয়ে গেল, গোডাউন খালি, ঠিক তখনই আবার আমার নতুন পণ্য এসে হাজির।
এই ব্যবস্থাপনাটা যদি তুমি না করো তাহলে বলো তো তোমার পক্ষে কি ব্যবসাটা ঠিকভাবে চালানো সম্ভব না। আবার আসো, তুমি যখন ফোন দিবা যে ভাই মাল পাঠান, কত বস্তার ফোন দিবা, কত বস্তা পণ্য পাঠানোর জন্য ফোন দিবা, এটাও কিন্তু একটা বিষয়। ওকে, তুমি কি 5,000 বস্তার জন্য ফোন দিবা, না 10,000 বস্তার জন্য ফোন দিবা, না 20,000 বস্তার জন্য ফোন দিবা? এখন দেখেছে তোমার গোডাউনে আটবে 10,000 বস্তা, ধর 10,000 বস্তার ক্যাপাসিটি তোমার আছে, তুমি যদি 8,000 বস্তার জন্য ফোন দাও তাহলে কি হবে, তোমার ক্যাপাসিটি আনইউজ থাকবে। আবার যদি তুমি 15,000 বস্তার ফোন দাও তাহলে কী হবে, 5,000 বস্তা রাস্তায় রাখতে হবে, ফলে নষ্ট হবে। তার মানে যখন তুমি ফোন দিবা যে ভাই মাল পাঠান, এই যে ফরমাইশের পরিমাণ কত হবে এটাও তোমার কি করতে হবে, নির্ধারণ করতে হবে, তাই না? তাহলে এই যে তুমি যখন ফরমাইশ প্রদান করতেছো, কত বস্তার ফরমাইশ প্রদান করবা, তোমার গোডাউনের মাল কমতে 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 কোন স্তরে নেমে আসলে তুমি নতুন করে পণ্য কেনার অর্ডার করবা, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এইগুলো ম্যানেজ করাকেই বলা হয় কি, মজুদ ব্যবস্থাপনা। ওকে, তুমি যদি মজুদ ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে না করো তাহলে কি সমস্যা হইতে পারে দেখো। তোমার গোডাউনে পণ্য নেই, কাস্টমার আসছে, ফিরে যাচ্ছে, বিক্রয় বন্ধ হয়ে যাচ্ছে, কেন? তোমার একটা ভুল সিদ্ধান্তের কারণে। কি সিদ্ধান্ত? যে তুমি যথাসময়ে কি করো নাই, পণ্য কেনার অর্ডার করো নাই, বা ফরমাইশ প্রদান করো নাই, বা অর্ডার প্রদান করো নাই। ফলে তোমার কি হবে, লস হবে, প্রতিযোগিতায় তুমি কি হবা, হেরে যাবা, তোমার কাস্টমার অন্যের কাছে চলে যাবে। এটা কি তুমি চাও? নো, এটা চাও না, এটা হইতে দিতে চাও না। দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে, যে তোমার মজুদ পণ্য কোন স্তরে নেমে আসলে তুমি নতুন করে পণ্য কেনার অর্ডার করবা, সেই স্তরটা নির্ধারণ করতে হবে, যেটাকে আমরা পুনঃ ফরমাইশ স্তর বলি। কি বলি? পুনঃ ফরমাইশ স্তর। অর্থাৎ এটা আমাদের গোডাউন, এই গোডাউন ভরা পণ্য আমি একদিন বিক্রি করলাম 500 বস্তা কমে গেল, আবার বিক্রি করলাম 500 বস্তা কমে গেল, আবার একদিন গেল 500 বস্তা কমে গেল। এভাবে আমার পুরো গোডাউনের মালগুলো 500 বস্তা 500 বস্তা 500 বস্তা করে কমতে 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 যত বস্তায় এসে পৌঁছাইলে তুমি নতুন করে পণ্য কেনার অর্ডার করবা, ওই স্তরটাই হলো কি, পুনঃ ফরমাইশ স্তর। অর্থাৎ আমার মজুদ পণ্য কমে যত পিসে নেমে আসলে আমি নতুন করে পণ্য কেনার অর্ডার করব, ওই পরিমাণটাই, ওই মজুদ পণ্যের ওই স্তরটা বা ওই পরিমাণটাকেই বলা হবে কি, পুনঃ ফরমাইশ স্তর। এটা নির্ধারণ করতে হবে। আবার আমি যখন পণ্য কেনার অর্ডার করব, ফোন দিব, কত পিসের অর্ডার করব, কত পিস পণ্যের অর্ডার করলে আমার মজুদ ব্যয়টা সবচেয়ে কম হবে, সেটাকে বলা হয় মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। কি বলে? এই মিতব্যয়ী ফরমাইশের পরিমাণও তোমাকে নির্ধারণ করতে হবে। দেখো এটা কেন ইম্পর্টেন্ট, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ধারণ করা কেন ইম্পর্টেন্ট? দেখো, ধরো আমি একজন ব্যবসায়ী, আমার প্রতি বস্তা চালের দাম পড়ে যায় ধরো 3,000 টাকা। ওকে, তুমি একজন ব্যবসায়ী, তুমি প্রতি বস্তা চাল কিনো 2900 টাকায়। কত? তাহলে আমার প্রতি বস্তা চালের দাম পড়ে যাচ্ছে কত? সেম চাল, একদম সেম মানের, ধরো মিনিকেট চাল, আমি চাল কিনতেছি, প্রতি বস্তা আমার খরচ পড়ে যাচ্ছে সব মিলায় কত? 3,000। আর তোমার সব মিলায় খরচ পড়ে যাচ্ছে কত? 2900। এখন ধরো আমিও 3100 টাকায় বিক্রি করি, তুমিও 3100 টাকায় বিক্রি করো, আমার লাভ হচ্ছে কয় টাকা? 100, আর তোমার হচ্ছে কত? 200। তা জাস্ট মজুদ ব্যবস্থাপনার কারণে বা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ধারণের কারণে একই মূল্যে বিক্রি করে আমার চেয়ে তুমি কি করতেছো? বেশি লাভ করতেছো। এখন তুমি চাও আমাকে একটা কি করবা, মানে কম্পারেটিভ, মানে এটাকে মানে ব্যবসায়ী মানে বিজনেস স্ট্র্যাটেজিতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলে। হ্যাঁ, যেহেতু আমার চেয়ে তোমার ব্যয়টা কম, সেম মানের পণ্য, সেম কোয়ান্টিটি, বাট আমার যে ব্যয় তার চেয়ে তোমার ব্যয়টা কি হয়? কম হয়। আমার প্রতি বস্তায় ব্যয় হয় কত? 3,000, তোমার প্রতি বস্তায় ব্যয় হয় কত? 2900। এখন আমি চাল বিক্রি করতেছি কত টাকায়? 3100 টাকায়। তুমি কি করলা? 3100 টাকায় বিক্রি না করে তুমি 3,050 টাকা দাম নির্ধারণ করে দিলা। ওকে, তাহলে এখন বলো তো, আমার কাছে কাস্টমার আসবে না তোমার কাছে যাবে? তোমার কাছে যাবে। সব কাস্টমার কিন্তু তোমার কাছে যাওয়া শুরু করবে। কেন? প্রতি বস্তায় 50 টাকা কম পাওয়া যাচ্ছে। তার মানে তুমি যদি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ধারণ করতে পারো, সেক্ষেত্রে তোমার কি হবে? পণ্যের মূল্য বা পণ্যের মজুদ ব্যয়টা কমে যাবে। ফলে তুমি অন্যদের চেয়ে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবা, প্রতিযোগিতায় তুমি অন্যের চেয়ে এগিয়ে থাকবে, তোমার কাস্টমার বেশি থাকবে, তোমার প্রফিট বেশি হবে। ওকে, তো এই কারণে বিজনেস সেক্টরে মজুদ ব্যবস্থাপনা বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে স্যার, আমরা কি বুঝতে পারলাম? তাহলে এখন যদি আমাদেরকে বলা হয় যে মজুদ ব্যবস্থাপনা বিষয়টা কি,
তাহলে আমরা বলতে পারি যে আমরা যে পণ্য বিক্রি করি অথবা পণ্য উৎপাদনের জন্য আমাদের যে কাঁচামালের প্রয়োজন হয়, র ম্যাটেরিয়ালের প্রয়োজন, এইগুলোকেই কী বলে? মজুদ। এখন আমাদের মজুদ পণ্য কোন স্তরে নেমে গেলে আমরা পুনরায় পণ্য কেনার অর্ডার করব, অর্থাৎ পুনঃফরমাইশ স্তর কত হবে? আমরা যখন অর্ডার করব পণ্য ক্রয়ের, তখন আমরা কত পিসের অর্ডার করব, অর্থাৎ আমাদের মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কত হবে, আমাদের এই মজুদ ব্যবস্থাপনার মোট ব্যয় কত হবে, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করাকেই কী বলে? মজুদ ব্যবস্থাপনা বলে। ওকে স্যার, আসো আমরা মজুদ ব্যবস্থাপনা এই অধ্যায়টাতে কি কি করব। হ্যাঁ, আমাদের এই অধ্যায়ের প্রধান করণীয় হলো মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইউকিউ নির্ণয় করা। তাহলে এই অধ্যায়ের প্রধান করণীয়টা কি স্যার? মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, সংক্ষেপে এটাকে কি বলে? ইউকিউ নির্ণয় করা। ফরমায়েশ পরিমাণ আমরা বাংলায় ফরমায়েশ বলি, ইংলিশে বলা হয় কি? অর্ডার। যেমন তোমরা অনেকে আসো না, তোমরা ওই যে বিভিন্ন পেজে কী করো? অর্ডার করো না? ধর একটা পেজে তোমার ড্রেস পছন্দ হয়েছে, তুমি কী করলা? অর্ডার করলা যে আমাকে এই ড্রেসটা পাঠান। এই যে তুমি অর্ডার করলা, এই পণ্য কেনার অর্ডার করাটাকে বাংলায় বলা হয় ফরমায়েশ প্রদান করা। কী করা? ফরমায়েশ প্রদান করা। এখন তুমি একটা ড্রেসের অর্ডার করলা, এখানে ফরমায়েশের পরিমাণ কত? একটা ড্রেস। তুমি 5টা ড্রেসের অর্ডার করলে, এখানে ফরমায়েশের পরিমাণ কত? 5টা ড্রেস। তুমি 50টা ড্রেসের অর্ডার করলে, এখানে ফরমায়েশের পরিমাণ কত? 50টা ড্রেস। এখন মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কাকে বলে? যে পরিমাণ পণ্য কেনার অর্ডার করলে তোমার মজুদ ব্যয় সবচেয়ে কম হবে, তাকে কি বলা হয়? মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। ওকে, ধরো আমরা পণ্য কেনার অর্ডার করলাম, তো আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। এই জায়গাটায় দেখো, এই যে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কাকে বলে। দেখো, যে পরিমাণ পণ্য ক্রয়ের অর্ডার করলে মোট মজুদ ব্যয় সর্বনিম্ন হয়, মোট মজুদ ব্যয়টা কি হয়? সর্বনিম্ন হয়, সে পরিমাণ পণ্য ক্রয়ের অর্ডারকে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বা ইউকিউ বলে। দেখো, আমরা যখন পণ্য কেনার অর্ডার করি তখন আমাদের 2 রকমের ব্যয় হয়, 3 রকমের ব্যয় হয়। কয় রকম? আমরা যে পণ্যটা কিনবো এটার ক্রয় মূল্য বাবদ একটা ব্যয় হয়, এবং এই পণ্যটা আমি যে কেনার অর্ডার করলাম এই অর্ডার করা বাবদ একটা ব্যয় আছে, এবং আমি যে পণ্যটা কিনলাম এটা আমার গোডাউনে পৌঁছানোর জন্য পরিবহন খরচ বাবদ একটা ব্যয় আছে। ওকে, ধরো আমরা চালের অর্ডার করলাম, এই যে আমি 10,000 বস্তা চালের অর্ডার করলাম, এই 10,000 বস্তা চালের অর্ডার করার জন্য আমার যে ব্যয়টা, এটাকে বলা হয় অর্ডার কস্ট। কি বলা হয়? অর্ডার কস্ট বা ফরমায়েশ ব্যয়। আর এই চালটা আমার গোডাউনে পৌঁছানোর জন্য আমার যে ব্যয়টা হয় এটাকে বলে ক্যারিং কস্ট। কি বলে? ক্যারিং কস্ট বা বহন খরচ। আর চালটা কেনার জন্য আমার যে ব্যয় হয় এটাকে বলে ক্রয় মূল্য। কি বলে? তো আমরা যখন এই অধ্যায়টা করব, আমরা পণ্যের ক্রয় মূল্যটাকে বিবেচনা করব না, ক্রয় মূল্যটাকে আমরা বিবেচনা করব না। তাহলে বিবেচনা করব কয়টা ব্যয়কে? 2টা ব্যয়কে। একটা কি? ফরমায়েশ ব্যয় বা অর্ডার কস্ট, আর একটা হলো কি? বহন খরচ বা ক্যারিং কস্ট। এই 2টা ব্যয়ের সমষ্টিকে বা যোগফলকে বলা হয় কি জানো? মোট মজুদ ব্যয়। কি বলা হয়? মোট মজুদ ব্যয়। ওকে, তো এখন দেখো আমরা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ কাকে বলে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করব। তো এই কনসেপ্টটা আমরা কীভাবে ক্লিয়ার করব খেয়াল করো। যেমন ধরো আমরা চাল কেনার অর্ডার করতেছি, আমরা কি চালের ডিলার, আমরা বরিশাল থেকে চাল কিনে এনে ঢাকায় বিক্রি করি। এখন যিনি সরবরাহকারী বা সাপ্লায়ার, আমরা বিক্রেতা, আমরা যাদের থেকে পণ্য কিনি তারা কি? সরবরাহকারী বা সাপ্লায়ার। ওকে, আমরা চাল বিক্রি করি, আমরা কি? বিক্রেতা। যাদের কাছে বিক্রি করি তারা ক্রেতা বা ভোক্তা। আর বিক্রেতা যার কাছ থেকে কিনে আনে সে কি? সরবরাহকারী। সে কি? সরবরাহকারী বা উৎপাদক। হ্যাঁ, তাহলে আমরা উৎপাদকের কাছ থেকে বা সরবরাহকারীর কাছ থেকে চাল কেনার জন্য কত বস্তার অর্ডার করতে পারি? 10,000 বস্তার। সেক্ষেত্রে আমার মজুদ ব্যয় কত হবে? 25,000 টাকা। অথবা আমরা 12,000 বস্তার অর্ডার করতে পারি, সেক্ষেত্রে আমাদের মজুদ ব্যয় কত হবে? 20,000। অথবা আমরা 15,000 বস্তার অর্ডার করতে পারি, সেক্ষেত্রে আমাদের মজুদ ব্যয় কত হবে? 30,000 টাকা। ওকে, তাহলে আমরা পণ্য কেনার অর্ডার করতে পারি কয় রকমের? 10,000 বস্তা, অথবা 12,000 বস্তা, অথবা 15,000 বস্তা। সো আমরা বলতে পারি 10,000 বস্তা এটা কি? ফরমায়েশের পরিমাণ। এটা কি? 12,000 বস্তা এটাও কি? ফরমায়েশের পরিমাণ। 15,000 বস্তা এটাও কি? ফরমায়েশের পরিমাণ। তিনোটাই কি? ফরমায়েশের পরিমাণ। তো 10,000 বস্তা ফরমায়েশের মজুদ ব্যয় কত? 25,000। 12,000 বস্তা ফরমায়েশের মজুদ ব্যয় কত? 20,000।
15,000 বস্তা ফরমায়েশের মজুদ ব্যয় কত? 30,000। এখন তুমি বলো তো এখানে যে 3টা মজুদ ব্যয় দেয়া আছে সবচেয়ে কম কোনটা? 20,000। সবচেয়ে কম কত? 20,000। তাই তোমার মজুদ ব্যয় সবচেয়ে কম হচ্ছে কত পিস পণ্যের ফরমাইশ দেওয়া হলে? 12,000 পিস পণ্যের ফরমাইশ দেওয়া হলে। তাই ফরমাইশের পরিমাণ মানে কি? অর্ডার কোয়ান্টিটি। এটা এই 10,000 কি? অর্ডার কোয়ান্টিটি। এই 12,000ও কি? অর্ডার কোয়ান্টিটি। এই 15,000ও কি? অর্ডার কোয়ান্টিটি। কিন্তু কোন অর্ডার কোয়ান্টিটিতে মোট মজুদ ব্যয় কম হচ্ছে বলো তো? কোন অর্ডার কোয়ান্টিটিতে বা কোন ফরমাইশ পরিমাণে মোট মজুদ ব্যয় সবচেয়ে কম হচ্ছে? এই যে 12,000। সো এটাকে আমরা বলবো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কি বলবো? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো 10,000 এটা কি? অর্ডার কোয়ান্টিটি। 15,000 কি? অর্ডার কোয়ান্টিটি। কিন্তু 12,000 কে আমরা কি বলবো? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। তো কেন আমি 12,000-কে বা 12,000 পিস অর্ডারকে আমি কেন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বললাম? কেন মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বললাম? বিকজ আমি যখন 12,000 পিসের অর্ডার করব তখন আমার মোট মজুদ ব্যয়টা কি হবে? সবচেয়ে কম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরিমাণ পণ্য ক্রয়ের অর্ডার করলে মোট মজুদ ব্যয় সর্বনিম্ন হয় সে পরিমাণ পণ্য ক্রয়ের অর্ডারকে কি বলে? মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, ইউকিউ বলে। ক্লিয়ার? বুঝতে পারছি? তো এখন এই চ্যাপ্টারে আমাদের করণীয় হবে কি? মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বা ইউকিউ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা। ওকে স্যার, তাহলে আমাদের এই অধ্যায়ের করণীয় কি? মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বা ইউকিউ নির্ণয় করা। বুঝলাম যে ইউকিউ বা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কাকে বলে। অ্যান্ড দেন কি? পুনঃ ফরমায়েশ স্তর নির্ণয় করা। কি স্যার? পুনঃ ফরমায়েশ স্তর নির্ণয় করা। পুনঃ ফরমায়েশ স্তর কাকে বলে? আমরা তো অলরেডি জানি যে আমরা যখন মাল কিনে আনি, যখন নতুন পণ্য আমাদের গোডাউনে পৌঁছায় বা আমাদের ওয়্যার হাউসে বা গুদাম ঘরে পৌঁছায় তখন আমাদের পুরো ওয়্যার হাউসটা কি মালে ঠাসা থাকে, ভরা থাকে। একদিন যায় 500 পিস কমে যায়, আবার একদিন যায় 500 পিস কমে যায়, আবার একদিন যায় 500 পিস কমে যায়। এইভাবে এই যে মালের ঠাসা গুদাম ঘরটা আস্তে আস্তে খালি হতে থাকে। এই খালি হতে 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 আমার মজুদ পণ্যের সংখ্যা যত পিসে পৌঁছাইলে আমি নতুন করে পণ্য কেনার অর্ডার করি ওই পরিমাণটাকে বলা হয় কি? পুনঃ ফরমায়েশ স্তর। পুনঃ ফরমায়েশ স্তর। ধরো আমরা 12,000 পিস পণ্য কিনলাম। ওকে, তাহলে একদিন গেল 500 চলে গেল, আছে কত? 11,500। আবার একদিন গেল 500 চলে গেল, আছে কত? 11,000। এভাবে কমতে 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 2,000 পিসে যখন পৌঁছে গেল চালের বস্তা তখন আবার আমি নতুন করে 12,000 অর্ডার করলাম। তাহলে এই যে আমি 12,000 পিস পণ্যের অর্ডার করলাম কখন? যখন আমার মজুদ পণ্যের সংখ্যা কমে কত বস্তায় নেমে গেছে? 2,000 বস্তা। সো এই 2,000 বস্তাকে আমি কি বলবো? পুনঃ ফরমায়েশ স্তর। কি বলবো? পুনঃ ফরমায়েশ স্তর। ক্লিয়ার? তাহলে আমি যখন মাল কিনি তখন কত বস্তা থাকে বলো তো? 12,000 বস্তা। এবং এটা কমতে 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 যখন 2,000-এ নেমে যায় তখন আমি নতুন করে পণ্য কেনার অর্ডার দিই, আবার 12,000-এর অর্ডার দিই। তাহলে আমি 12,000-এর অর্ডার দিচ্ছি কখন? যখন আমার গুদাম ঘরে মজুদ পণ্যের সংখ্যা কততে নেমে গেছে? 2,000-এ। এই 2,000-কে আমরা কি বলবো? পুনঃ ফরমায়েশ স্তর। আচ্ছা, আমার মজুদ পণ্যের সংখ্যা যত পিসে নেমে গেলে আমরা সাধারণ সকল ব্যবহার বন্ধ করে দিই, শুধুমাত্র বিশেষ কারণে মজুদ পণ্যটাকে ব্যবহার করি, ওইটাকে বলা হয় সর্বনিম্ন মজুদ স্তর। কি বলে? যেমন আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমাদের বাসার যে পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কিটা যখন পুরোপুরি ভরা থাকে তখন তুমি গোসল করো, কাপড় ধোও, ঘর মুছো, সব করো, তাই না? কিন্তু ধরো যদি এমনটা হয় যে কোনো কারণে তোমাদের এলাকার ওয়াসার ঝামেলা হয়েছে, পাম্প নষ্ট হয়ে গেছে, 2 দিন ধরে পানি আসে না, এখন ওই এক ট্যাঙ্কি পানি কমতে কমতে 1 বালতিতে পৌঁছে গেছে, এখন তোমার বাসায় পানি মজুদ আছে শুধুমাত্র 1 বালতি। বলো এখন কি তুমি গোসল করবা, কাপড় ধুবা, ঘর মুছবা? শুধু ইমার্জেন্সি কারণে পানি ইউজ করবা। তাই তোমার যখন ওই যে পানির মজুদটা 1 বালতিতে পৌঁছে গেল তখন তুমি যত রকমের স্বাভাবিক ব্যবহার আছে সব কি করতেছো? বন্ধ করে দিচ্ছ। শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে তুমি কি করতেছো? পানিটাকে ব্যবহার করতেছো, তাই না? সো আমি বলতে পারি এই যে 1 বালতি মজুদ পানি, এটাই হলো সর্বনিম্ন মজুদ স্তর। বুঝতে পেরেছে? আর সর্বোচ্চ যে পরিমাণ পণ্য তুমি মজুদ রাখতে পারবা, সর্বোচ্চ যে পরিমাণ মজুদ করলে তোমার কি হবে না? পণ্য ওয়েস্টেজ হবে না,
সেটাকে বলা হয় কি সর্বোচ্চ মজুদ স্তর। কি বলে? সর্বোচ্চ মজুদ স্তর। আচ্ছা, আমরা আরেকটা কাজ করব যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো মোট মজুদ ব্যয় নির্ধারণ করা। কি করা স্যার? মোট মজুদ ব্যয় নির্ধারণ করা। আচ্ছা, বিষয়টা হলো কি, যেমন ধরো আমি যখন 10,000 পিস পণ্যের অর্ডার করব, তখন আমার অর্ডার করা বাবদ বা ফরমাইশ প্রদান করা বাবদ ব্যয় হবে এবং এই পণ্যগুলোকে বহন করা বাবদ ব্যয় হবে। এই দুইটা ব্যয়ের সমষ্টিকে আমি কি বলবো? 10,000 পিসের মোট মজুদ ব্যয়। তেমনি আমি যখন 12,000 পিসের অর্ডার করব, তখন অর্ডার করা বাবদ ব্যয় হবে এবং এই পণ্যগুলো বহন করা বাবদ ব্যয় হবে। তো এই অর্ডার কস্ট, ক্যারিং কস্টের সমষ্টিকে আমি কি বলবো? 12,000 পিসের মোট মজুদ ব্যয়। তার মানে আমরা যখন পণ্য ক্রয় করি বা পণ্য কেনার ফরমাইশ প্রদান করি, এই পণ্য কেনার ফরমাইশ প্রদান করলে ফরমাইশ প্রদান বাবদ এবং পণ্যের বহন বাবদ বা বহন খরচ বাবদ আমার যে ব্যয় হয়, এই ব্যয়ের সমষ্টিকে আমরা কি বলি স্যার? মোট মজুদ ব্যয়। ওকে, এটার সাথে ওই ডিসকাউন্ট কস্টটাকেও অ্যাড করা হয়, বাট তোমরা যেহেতু ইন্টারে পড়ো ওইটা অ্যাড হবে না। তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখো যে মোট মজুদ ব্যয় বলতে আমরা কয় রকমের ব্যয়ের সমষ্টিকে বুঝি বলো তো? মোট মজুদ ব্যয় মানে হলো মোট ফরমাইশ ব্যয়, মোট ফরমাইশ ব্যয় যোগ মোট বহন খরচ। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, যেমন ধরো তুমি 10,000 বস্তা চালের অর্ডার করলা, তো ওই যে বরিশালের যেই লোকটা যিনি তোমাকে চাল পাঠায়, যিনি সাপ্লায়ার সরবরাহকারী, তুমি ফোন দেওয়ার সাথে সাথেই সে পাঠায় দিবে? নো। কেন? তুমি যদি পরে বলো আরে না ভাই আমি তো ফোনই দিইনি, আমি তো অর্ডারই করিনি, তাহলে সে বিপদে পড়ে যাবে না? তাহলে এই যে যখন বিগ অ্যামাউন্টের বা ব্যবসায়িক লেনদেন হয়, তখন ফরমাইশ প্রদান করার জন্য বা অর্ডার করার জন্য কিছু লিগ্যাল প্রসেস বা প্রসিডিউর কী করা হয়? মেনটেন করা হয়। অ্যান্ড দ্যাটস ওয়াই কী হয়? কিছু ব্যয় হয় যেটাকে আমরা কি বলি? ফরমাইশ ব্যয়। ওকে, তো তুমি একজনকে ফরমাইশ পাঠালে বা অর্ডার করলে পণ্য ক্রয়ের, তোমার যে মানে প্রসেস, এই অর্ডার করার জন্য যে প্রসিডিউর লিগ্যাল কস্ট হবে, তার সমষ্টিকে আমরা কি বলবো? অর্ডার কস্ট বা ফরমাইশ ব্যয়। আর পণ্যটা তোমার গোডাউনে আসা পর্যন্ত এবং এই পণ্যটা গোডাউনে সংরক্ষণ করার জন্য তোমার যে ব্যয় হবে, ওই ব্যয়টাকে আমরা কি বলবো? বহন খরচ। ওকে, তাহলে আমরা যদি কোনো একটা ফরমাইশের সাথে সম্পৃক্ত ফরমাইশ ব্যয়কে এবং বহন খরচকে যোগ করি, তাহলে আমরা ওই ফরমাইশের কি পেয়ে যাব? মোট ব্যয় বা মোট মজুদ ব্যয়। ওকে, যেমন 10,000-এর ক্ষেত্রে আমার মোট মজুদ ব্যয় হচ্ছে কত? 25,000 টাকা। এই যে 25,000 টাকা, এটা কয়টা ভাগে বিভক্ত? দুইটাই। 25,000-এর একটা অংশ কী বাবদ? ফরমাইশ ব্যয় বাবদ, আরেকটা অংশ বহন খরচ বাবদ। আবার আমি যদি 12,000 পিসের অর্ডার করি, এই 12,000 পিসের অর্ডার করলে আমার মোট মজুদ ব্যয় কত হবে? এই 20,000 টাকা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা অংশ ফরমাইশ ব্যয় বাবদ, আরেকটা অংশ বহন খরচ বাবদ। সেমভাবে আমি যদি 15,000 পিসের অর্ডার করি, আমার মোট মজুদ ব্যয় কত হবে? 30,000। এই 30,000 কয়টা অংশ থেকে আসছে? দুইটা অংশ থেকে, ফরমাইশ ব্যয় বাবদ আর একটা অংশ কি? বহন খরচ বাবদ। তাহলে আমি যখন পণ্য কেনার অর্ডার করব, তখন ফরমাইশ ব্যয় বাবদ আর বহন খরচ বাবদ আমার যে ব্যয় হবে, এই দুই ব্যয়ের সমষ্টিকে আমরা কি বলবো স্যার? মোট মজুদ ব্যয়। ওকে ওকে স্যার, আমরা যে লিস্টটা দেখতেছি, তাহলে বলো তো মজুদ ব্যবস্থাপনা এই অংশে আমরা কয়টা জিনিস মানে কয়টা কাজ করব? 5টা। আমাদের করণীয় কয়টা? 5টা। কি কি বলো তো? মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বা ইওকিউ নির্ণয় করা বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করা, অ্যান্ড দেন পুনঃ ফরমাইশ স্তর নির্ণয় করা, দেন সর্বনিম্ন মজুদ স্তর নির্ণয় করা, দেন সর্বোচ্চ মজুদ স্তর নির্ণয় করা, দেন মোট মজুদ ব্যয় নির্ণয় করা। এই 5টা। তবে বেশিরভাগ অঙ্কে 1, 2 আর 5 এই 3টা থাকে। এই 3টা অর্থাৎ ইওকিউ এর পরিমাণ নির্ণয় করো, পুনঃ ফরমাইশ স্তর নির্ণয় করো, মোট মজুদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই 3টা খুবই কমন, হ্যাঁ। আর এই যে সর্বনিম্ন মজুদ স্তর, সর্বোচ্চ মজুদ স্তর, এগুলো হলো খুবই রেয়ার, খুব কম আসে। ওকে, তোমাদের এই ইন্টারের প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে 1, 2, 5 এই 3টা অনেক বেশি কমন, আর হলো 3 আর 4 হলো খুবই রেয়ার। হয়তো এটা কলেজের টেস্ট কোয়েশ্চেনে এই 2টা আসে, হ্যাঁ, বোর্ডে খুব কম আসে। হ্যাঁ, তো আমরা বেশি ফোকাস করব কার উপর?
ইওকিউ কিভাবে নির্ণয় করা যায়, পুনঃফরমায়েশ স্তর কিভাবে নির্ণয় করা যায়, এবং মজুদ ব্যয় কিভাবে নির্ণয় করা যায়, এই তিনটার উপর। ওকে স্যার? তো চলো এখানে আমরা কিছু ইনফরমেশন দেখি। এই যে আমরা মজুদ ব্যবস্থাপনায় মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বা ইওকিউ নির্ণয় করব, পুনঃফরমায়েশ স্তর নির্ণয় করব, মোট মজুদ ব্যয় নির্ণয় করব, তাই না? এই যে কাজগুলো করব, এই কাজগুলো করার জন্য আমাদের কিছু ইনফরমেশনের প্রয়োজন, কিছু তথ্যের প্রয়োজন। তো এই যে কিছু তথ্য, এখানে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে তিনটা। কয়টা স্যার? তিনটা। এক হলো কি বার্ষিক মজুদ চাহিদা বা মজুদ পণ্যের বার্ষিক চাহিদা, ওকে, যেটাকে আমরা অ্যানুয়াল ডিমান্ড অফ ইনভেন্টরি বলতে পারি, এবং এটাকে সংক্ষেপে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। কারণ আমার ব্যবসা পরিচালনার জন্য বছরে মোট কত পিস পণ্য আমার দরকার, আমার ব্যবসা পরিচালনার জন্য বছরে আমার মোট কতগুলো মজুদ পণ্যের প্রয়োজন, সেটাকে আমরা কি বলবো স্যার? মজুদ পণ্যের বার্ষিক চাহিদা বা বার্ষিক মজুদ চাহিদা বা অ্যানুয়াল ডিমান্ড অফ ইনভেন্টরি, সংক্ষেপে কি স্যার? এ। ক্লিয়ার? তাহলে এ দ্বারা আমরা কি বুঝতেছি? অ্যানুয়াল ডিমান্ড অফ ইনভেন্টরি বা মজুদ পণ্যের বার্ষিক চাহিদা। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। অ্যান্ড দেন আমাদের যে ইনফরমেশনটা দরকার, প্রতি ফরমায়েশের জন্য ব্যয়। এই যে আমরা পণ্য কেনার অর্ডার করি না, ফরমায়েশ দিই, তো এই যে পণ্য কেনার অর্ডার করার জন্য বা পণ্য কেনার ফরমায়েশ প্রদানের জন্য আমার যে ব্যয় হবে, এটা কি একবার হবে নাকি আমি 10 বার অর্ডার করলে 10 বারই হবে? 10 বারই হবে। যতবার অর্ডার করব ততবারই এই ব্যয়টা হবে, প্রত্যেকবার যত হবে সেটাকে বলা হচ্ছে কি? ওসি। সেটাকে কি বলা হচ্ছে? ওসি, অর্ডার কস্ট পার অর্ডার। অর্ডার কস্ট পার অর্ডার, অর্থাৎ আমি যখনই পণ্য কেনার অর্ডার দিচ্ছি তখনই আমার যে ব্যয়টা হচ্ছে, এই অর্ডার দেওয়ার জন্য যে ব্যয়টা হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? অর্ডার কস্ট পার অর্ডার বা প্রতি ফরমায়েশের জন্য ব্যয়। সো এটাকে আমরা কি নামে ডাকবো? ওসি নামে। ক্লিয়ার? ওকে। অ্যান্ড দেন আমাদের যেটা দরকার, প্রতি একক পণ্যের বহন খরচ। কি স্যার? প্রতি একক পণ্যের বহন খরচ বা সংরক্ষণ ব্যয়। ওকে, এই যে আমরা পণ্য কেনার জন্য অর্ডার দিচ্ছি না, আমি 10,000 পিসের অর্ডার দিচ্ছি বা 12,000 পিসের অর্ডার দিচ্ছি, প্রতি পিস পণ্যের বহন খরচকে বা প্রতি পিস পণ্যের সংরক্ষণ ব্যয়কে আমরা কি নামে ডাকবো? সিসি। কি নামে? সিসি, ক্যারিং কস্ট পার ইউনিট। হ্যাঁ, এখন তোমাদের বইতে হয়তো ওসিকে ও বলতেছে, সিসিকে সি বলতেছে। হ্যাঁ, তো ও মানে কি? অর্ডার। তো আমি ওসি বলতেছি কেন? এটা মনে রাখার জন্য, অর্ডার কস্ট। সিসি কেন বলতেছি? ক্যারিং কস্ট। ওকে, সো এখন দেখা গেছে এ ও সি এভাবে ইউজ করতে পারে বইগুলোতে, এগুলো ব্যাপার না, এটা তোমার ইচ্ছে মতো সিম্বল ইউজ করতে পারবে। বাট আমি ওসি বলতেছি অর্ডার কস্ট মনে রাখার জন্য, সিসি বলতেছি কি? ক্যারিং কস্টকে মনে রাখার জন্য। আচ্ছা, তো আমরা জানি আমাদের এই অধ্যায়ের যে করণীয়গুলো আছে, এই করণীয়গুলোর মধ্যে অন্যতম করণীয় কি বলতো? মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বা ইওকিউ নির্ণয় করা। এটা হলো অন্যতম করণীয়, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ নির্ণয় করা। ওকে, তো আমরা যদি ইওকিউ নির্ণয় করতে চাই, ইওকিউ নির্ণয় করার জন্য দেখো ফর্মুলাটি স্টার্ট হবে কি দিয়ে? একটা রুট দিয়ে। কি দিয়ে? একটা রুট দিয়ে। এরপরে 2 ইন্টু এ ইন্টু ওসি ডিভাইডেড বাই সিসি। এই যে দেখছো এই তিনটা ইনফরমেশন লাগতেছে না? 2 ইন্টু এ ইন্টু ওসি ডিভাইডেড বাই সিসি। 2 তো 2, এ মানে কি? অ্যানুয়াল ডিমান্ড বা বার্ষিক চাহিদা। আচ্ছা, ওসি মানে কি? অর্ডার কস্ট বা ফরমায়েশ, প্রতি ফরমায়েশের জন্য ব্যয়। সিসি মানে কি? ক্যারিং কস্ট বা প্রতি একক পণ্যের বহন খরচ বা সংরক্ষণ ব্যয়। ওকে স্যার, বুঝতে পেরেছে? তাহলে এই তিনটা ইনফরমেশন আমাদের প্রয়োজন হচ্ছে ইওকিউ নির্ণয় করার জন্য। তো এই ফর্মুলাটা আমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, দেখো ফর্মুলাটা আমরা কিভাবে লিখবো, আমি এখানে তোমাদের লিখেও দেখাই। তুমি যদি ইওকিউ নির্ণয় করতে চাও, ইকুয়াল দিয়ে ফার্স্টে কি দিবা? একটা রুট, অ্যান্ড দেন রুটের ঠিক মাঝ বরাবর একটা দাগ। হ্যাঁ, উপরের অংশে কী হবে? 2 ইন্টু এ ইন্টু ওসি, আর নিচে কি হবে বলো তো? সিসি। এই হইল ফর্মুলা। পারা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে আমরা কি ইওকিউ বা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করতে পারবো? ইনশাআল্লাহ পারবো। ওকে ওকে স্যার, আসো এইখানে আমরা দ্বিতীয় ফর্মুলাটা দেখি। সেটা কি? পুনঃফরমায়েশ স্তর। কি স্যার? পুনঃফরমায়েশ স্তর।
তো আমরা যদি পুনঃ ফরমায়েশ স্তর নির্ণয় করতে চাই, এই পুনঃ ফরমায়েশ স্তর নির্ণয় করার জন্য কয় রকমের ফর্মুলা আছে বলো তো? 2 রকমের। কয় রকম? 2 রকম। তোমাকে বললো পুনঃ ফরমায়েশ স্তর নির্ণয় করো, তুমি যদি চাও এই ফর্মুলাটা ইউজ করতে পারো, এটা পুনঃ ফরমায়েশ স্তরের ফর্মুলা। আবার যদি তুমি চাও এই ফর্মুলাটা ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো, এটাও কিন্তু পুনঃ ফরমায়েশ স্তরের ফর্মুলা, রাইট? এটাও পুনঃ ফরমায়েশ স্তরের ফর্মুলা, এটাও পুনঃ ফরমায়েশ স্তরের ফর্মুলা। এখন তুমি কোনটা ইউজ করবে, এটা কি তোমার মনের উপর ডিপেন্ড করবে? তোমার ইচ্ছে হলো তুমি এটা ইউজ করলা, ইচ্ছে হলো এটা ইউজ করলা, এরকম? অবভিয়াসলি নট। তুমি এই দুইটার মধ্য থেকে কোন ফর্মুলাটা ইউজ করবা পুনঃ ফরমায়েশ স্তর নির্ণয়ের জন্য, এটা ডিপেন্ড করবে কার উপর? নিরাপত্তা মজুদের উপর। কার উপর? নিরাপত্তা মজুদের উপর। ওকে, তো যদি তোমার কোয়েশ্চেনের মধ্যে নিরাপত্তা মজুদ থাকে, যদি থাকে, তাহলে তুমি প্রথম ফর্মুলাটা ইউজ করবা, অর্থাৎ পুনঃ ফরমায়েশ স্তর ইকুয়াল কি হবে? নিরাপত্তা মজুদ প্লাস গড় ব্যবহার, মজুদের গড় ব্যবহার গুণ গড় সরবরাহ সময়। আচ্ছা দেখো স্যার, সরবরাহ সময় কাকে বলে আমরা তো জানি। এই যে আমরা অর্ডার করলাম, বরিশালে আমরা অর্ডার করলাম চাল পাঠাও, তো অর্ডার করার সাথে সাথে কি চালটা আমার গোডাউনে পৌঁছাবে, নাকি এটা আসতে টাইম লাগবে? কয়দিন লাগবে যেন? 3 দিন। ওই যে আমরা এক্সাম্পল দিয়েছিলাম, কয়দিন? তো এই যে আমি অর্ডার করার পর পণ্যটা আমার গোডাউনে পৌঁছাইতে কয়দিন সময় নিচ্ছে? এই 3 দিনকে আমরা কি বলবো স্যার? সরবরাহ সময়। কি বলবো? সরবরাহ সময়। এটাকে ইংলিশে লিড টাইম বলা হয়। কি বলে? লিড টাইম। বাংলায় কি বলা হয়? সরবরাহ সময়। কি বলা হয়? সরবরাহ সময়। ওকে, এখন সরবরাহ সময় ধরো এরকম, সরবরাহ সময়ে 4 দিনও হইতে পারে, আবার 6 দিনও হইতে পারে। অর্থাৎ কখনো কখনো পণ্য পৌঁছাইতে 4 দিন লাগে, আবার কখনো কখনো পণ্য পৌঁছাইতে 6 দিন লাগে। তাহলে আমাদের সরবরাহ সময়টা হলো 4 থেকে 6 দিন। কি স্যার? 4 থেকে 6 দিন। তার মানে এটা হলো সর্বনিম্ন সরবরাহ সময়, আর এটা কি? সর্বোচ্চ সরবরাহ সময়। তো সরবরাহ সময় এভাবে 2 ভাবে দেওয়া থাকতে পারে, সর্বনিম্ন সরবরাহ সময়, সর্বোচ্চ সরবরাহ সময়। এখন আমি যদি দুইটাকে যোগ করি তাহলে কত হয়? এই 10কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই কত হয়? 5 দিন। এই 5 দিনকে আমরা কি বলবো? গড় সরবরাহ সময়। কি বলবো স্যার? গড় সরবরাহ সময়। বুঝছি নাকি বুঝি নাই? ওকে, আচ্ছা আর কি দরকার? গড় ব্যবহার। দেখো এ মানে কি বলো তো? বার্ষিক ব্যবহার। এ মানে কি? অ্যানুয়াল ডিমান্ড অফ ইনভেন্টরি, তাই না? তো এই যে অ্যানুয়াল ডিমান্ড অফ ইনভেন্টরি বা মজুদ পণ্যের বার্ষিক চাহিদা বা মজুদ পণ্যের বার্ষিক ব্যবহার, তাহলে আমার এক বছর মোট যত পিস মজুদ পণ্যের প্রয়োজন সেটাকে আমরা কি বলবো? এ। সেটাকে কি বলবো? এ। এখন একে আমি ভাগ দিব কার্য দিবস দিয়ে। কি দিয়ে? কার্য দিবস। কার্য দিবস মানে কি? এক বছর 365 দিন, রাইট? আমরা কি 365 দিনই কাজ করি? ধরো আমাদের প্রতিষ্ঠানটা বছরে কত দিন কাজ করে? 250 দিন। কত দিন? 250 দিন। তাহলে আমি যদি বার্ষিক চাহিদাকে কার্য দিবস অর্থাৎ 250 দিয়ে ভাগ দিই, তাহলে আমি কি পেয়ে যাব বলো তো? গড় ব্যবহার। কি পেয়ে যাব? গড় ব্যবহার পেয়ে যাব। বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা আচ্ছা, তাহলে নিরাপত্তা মজুদ তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যা প্রয়োজন তার চেয়ে আমরা মানে সতর্কতামূলক যতটুকু পণ্য বাড়তি মজুদ রাখি সেটাই হচ্ছে কি স্যার? নিরাপত্তা মজুদ। ওকে, আচ্ছা স্যার, তাহলে তোমরা কি বুঝতে পারলা? তাহলে পুনঃ ফরমায়েশ স্তরের আমরা এই যে ফর্মুলাটি ইউজ করব, এই ফর্মুলাটা কখন ইউজ করব? যদি আমাদের কোয়েশ্চেনের মধ্যে নিরাপত্তা মজুদ থাকে। এখন ধরো আমাদের কোয়েশ্চেনের মধ্যে নিরাপত্তা মজুদ নাই। আচ্ছা, যদি নিরাপত্তা মজুদ না থাকে তখন আমরা পুনঃ ফরমায়েশ স্তর নির্ণয় করার জন্য সেম ফর্মুলাটাই, যেহেতু নিরাপত্তা মজুদ নাই সো এই অংশটা বাদ, শুধু এই অংশটা থাকবে। তবে এখানে গড় ব্যবহারের জায়গায় আমরা কি ব্যবহার করব? সর্বোচ্চ ব্যবহারটাকে গুণ দেব কি দিয়ে? সর্বোচ্চ সরবরাহ সময় দিয়ে, যেমন 6 দিয়ে। ওকে, আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে বলো তো পুনঃ ফরমায়েশ স্তর নির্ণয়ের ফর্মুলা কয়টা? 2টা। 1 যদি নিরাপত্তা মজুদ থাকে, 2 যদি নিরাপত্তা মজুদ না থাকে। নিরাপত্তা মজুদ থাকলে পুনঃ ফরমায়েশ স্তর ইকুয়াল কি হবে? নিরাপত্তা মজুদ প্লাস গড় ব্যবহার গুণ গড় সরবরাহ সময়। আর যদি নিরাপত্তা মজুদ না থাকে, পুনঃ ফরমায়েশ স্তর সমান সমান
সর্বোচ্চ ব্যবহার গুণ সর্বোচ্চ সরবরাহ সময়। ওকে, আচ্ছা এবার আমরা যেটা মানে এখানে তিনটা ফর্মুলা দেখব। সর্বনিম্ন মজুদ স্তর, হ্যাঁ কি স্যার? সর্বনিম্ন মজুদ স্তর। দেখো এই যে ফর্মুলাটা, যে পুরো ফরমায়েশ স্তরে আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম, এখানে নিরাপত্তা মজুদ আছে না? এই নিরাপত্তা মজুদ আর হলো সর্বনিম্ন মজুদ স্তর, কথা দুইটা প্রায় সেম। ওকে, নিরাপত্তা মজুদ আর সর্বনিম্ন মজুদ স্তর এই দুইটা কি একই জিনিস, এরা সিমিলার, হোমোজেনিয়াস। ওকে, তাহলে দেখো আমি এই ফর্মুলাটার সাহায্য নিতে পারি যদি আমি সর্বনিম্ন মজুদ স্তরটা নির্ণয় করতে চাই। দেখো পুনঃফরমায়েশ স্তর ইকুয়াল নিরাপত্তা মজুদ স্তর যোগ গড় ব্যবহার গুণ সরবরাহ সময়, রাইট? আচ্ছা আমি যদি এখন নিরাপত্তা মজুদ স্তরকে নির্ণয় করতে চাই তাহলে আমি কি করব বলো তো? নিরাপত্তা মজুদ স্তরের সাথে যে অংশটা যোগ আকারে আছে এটা এই সাইডে আসলে কি হবে? বিয়োগ হয়ে যাবে না? সাইড চেঞ্জ করলে কি হবে? অর্থাৎ পুনঃফরমায়েশ স্তর থেকে আমি যদি এই অংশটা মাইনাস করে দিই তাহলে কি পাবো? অথবা সর্বনিম্ন মজুদ স্তর, রাইট? নিরাপত্তা মজুদ স্তর মানেই কি? সর্বনিম্ন মজুদ স্তর। আমি কি বুঝতে পারছি স্যার? এই যে দেখো সর্বনিম্ন মজুদ স্তর ইকুয়াল কি? পুনঃফরমায়েশ স্তর মাইনাস গড় ব্যবহার গুণ গড় সরবরাহ সময়। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে পুনঃফরমায়েশ স্তরের ফর্মুলাটা যদি তুমি মুখস্থ করো সেক্ষেত্রে তোমার সর্বনিম্ন মজুদ স্তরটা কি হবে? বের হয়ে যাবে, নির্ণয় করা সহজ হয়ে যাবে, তাই না বলো? আচ্ছা সর্বোচ্চ মজুদ স্তর যদি তুমি পেতে চাও, সর্বোচ্চ মজুদ স্তরের ফর্মুলা কি? সর্বোচ্চ মজুদ স্তরের জন্য তুমি যেটা করবা, এই যে পুনঃফরমায়েশ স্তর নির্ণয় করছো না, এই পুনঃফরমায়েশ স্তরের সাথে যোগ করবা কাকে? পুনঃফরমায়েশ পরিমাণ বা ইও কিউকে। দেখো আমরা 1 নম্বরে কি করেছিলাম? ইও কিউ নির্ণয় করেছিলাম। 2 নম্বরে পুনঃফরমায়েশ স্তর, এই দুটাকে আমরা যোগ করে দিব, ইউকে, ইও কিউকে এবং পুনঃফরমায়েশ স্তর, এই দুটাকে কি করব? যোগ করে দেব। আর এখান থেকে মাইনাস করে দিব কাকে জানো? সর্বনিম্ন ব্যবহার গুণ সর্বনিম্ন সরবরাহ সময়। তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো? সর্বোচ্চ মজুদ স্তর পেয়ে যাব। তবে এই দুইটা কিন্তু অনেক কম আসে, হ্যাঁ, তারপর আমাদের ফর্মুলা দুইটা মনে রাখা উচিত, মুখস্থ করে রাখা উচিত। বাট এই যে 5 নাম্বার যেই ফর্মুলা, এটা কিন্তু খুবই কমন, অনেক বেশি আসে এই ফর্মুলাটা, হ্যাঁ, মোট মজুদ ব্যয় নির্ণয় করা। কি স্যার? তো আমরা সবাই জানি মোট মজুদ ব্যয়ের কয়টা অংশ? একটা কি মোট ফরমায়েশ ব্যয়, আরেকটা কি মোট বহন খরচ। তাহলে আমরা যে কোনো ফরমায়েশের মোট ফরমায়েশ ব্যয় এবং মোট বহন খরচকে যদি যোগ করে দিই তাহলে আমরা যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টের নাম কি হবে? মোট মজুদ ব্যয়। ওকে, তাহলে মোট মজুদ ব্যয় ইকুয়াল কি হবে বলো তো? মোট ফরমায়েশ ব্যয় প্লাস মোট বহন খরচ। ওকে স্যার, তুমি মোট ফরমায়েশ ব্যয়টা কিভাবে পাবা? আচ্ছা মোট ফরমায়েশ ব্যয় কাকে বলে? আচ্ছা দেখো এখানে আমরা যারা আছি আমরা তো সবাই জানি, আমি যখন পণ্য কেনার অর্ডার দেই, আমি যখন ফোন দেই ভাই আমাকে পণ্য পাঠান, এই যে আমি পণ্য কেনার অর্ডার দিলাম এটাই হলো কি ফরমায়েশ, এটা কি? আর এই অর্ডার করার জন্য আমার যে ব্যয় হয় সেটাকে আমরা কি বলি? ফরমায়েশ ব্যয়। তাহলে আমি ফোন দিলাম ভাই মাল পাঠান, এটা হলো কি? ফরমায়েশ। তো এইভাবে আমি বছরে কয়বার ফোন দিব সেটা হলো ফরমায়েশ সংখ্যা, সেটা কি? যেমন ধরো আমাদের বার্ষিক চাহিদা মানে বছরে আমাদের পণ্যের প্রয়োজন হয় 12,000 পিস। কত পিস? 12,000 পিস। আর আমি যখন ফোন দেই কত পিসের জন্য ফোন দেই বলো তো? 2,000 পিসের জন্য। ধরো কত পিসের জন্য? হ্যাঁ আসো স্যার, তাহলে আমাদের বছরে প্রয়োজন হলো 12,000 একক। যখনই আমি পণ্য কেনার অর্ডার করতেছি কত পিসের অর্ডার করতেছি? 2,000 এককের। তাহলে বলো তো আমি বছরে কয়বার ফোন দিব পণ্য কেনার জন্য? কয়বার অর্ডার করব? দেখো আমি যখন কিনি কয় পিস কিনি? 2,000 পিস। আর বছরে আমার মোট দরকার কত? 12,000 পিস। তাহলে এই যে 12,000 পিস কেনার জন্য আমি কয়বার কিনবো? 6 বার কিনবো না? তার মানে কি A ডিভাইডেড বাই ইও কিউ ইকুয়াল 12,000 ডিভাইডেড বাই 2,000 ইকুয়াল কত? 6 বার। ইকুয়াল কি? এই যে 6 বার, এই 6 বারকে তুমি কি বলবা? ফরমায়েশ সংখ্যা। কি বলবা?
সংখ্যা, যে আমি বছরে কয়বার ফরমাইশ দিচ্ছি, 6 বার দিচ্ছি। তাহলে যে ফরমাইশ সংখ্যাটা আমরা পেলাম কিভাবে, এ ডিভাইডেড বাই ইউকিউ। ওকে, তাহলে আমরা ফরমাইশ সংখ্যা পেলাম কত, 6। ধরো প্রতিবার 1000 টাকা করে খরচ হয়, তার মানে এটা কি ওসি। তাহলে আমার মোট ব্যয় কত, 6000 টাকা। মোট ফরমাইশ ব্যয় কত, 6000। তাহলে মোট ফরমাইশ ব্যয় 6000 আমি কিভাবে পেলাম, ফরমাইশ সংখ্যাকে প্রতি ফরমাইশ ব্যয় দিয়ে গুণ করে। তাহলে ফরমাইশ সংখ্যাটা আমি কিভাবে পাই, এ ডিভাইডেড বাই ইউ কিউ দ্বারা গুণ প্রতি ফরমাইশ ব্যয়কে আমরা কি বলতেছি, ওসি। তার মানে এই অংশটুকুকে আমরা কি বলতে পারি, মোট ফরমাইশ ব্যয়। তাহলে মোট ফরমাইশ ব্যয় বের করার অংশ কয়টা, ফর্মুলায় 2টা। এই এ ডিভাইডেড বাই ইউ কিউ দ্বারা আমরা কি বুঝতেছি, ফরমাইশ সংখ্যা। আর ওসি দ্বারা আমরা কি বুঝতেছি, ওসি দ্বারা বুঝতেছি প্রতি ফরমাইশ ব্যয়। ওকে, এবার আসো কি মোট বহন খরচ। প্রতি পিস পণ্যের বহন খরচকে আমরা কি বলবো, সিসি। কি বলবো, সিসি। আর সিসিকে আমরা গুণ দিব কি দ্বারা বলো তো, গড় মজুদ দ্বারা। কি দ্বারা, গড় মজুদ। যে ইউ কিউ বাই 2 দ্বারা কি বোঝানো হচ্ছে, গড় মজুদ। এটা কি, গড় মজুদ। এটা হলো গড় মজুদ গুণ সিসি। বুঝছো? দেখো যারা বুঝো নাই তারা ফর্মুলাটা মুখস্থ করে রাখো। আর আমি এটা এক্সপ্লেইন করতেছি তাদের জন্য যারা ফর্মুলা মুখস্থ করার পাশাপাশি এটা বুঝারও চেষ্টা করো, যে আমি মোট ফরমাইশ ব্যয় নির্ণয় করার জন্য এ ডিভাইডেড বাই ইউ কিউ কেন করলাম। এ কে ইউ কিউ দ্বারা ভাগ করলে আমি ফরমাইশ সংখ্যা পেয়ে যাব, যেটাকে আমি প্রতি ফরমাইশ ব্যয় দ্বারা গুণ দিলে মোট ফরমাইশ ব্যয় পেয়ে যাব। ইউ কিউকে আমি 2 দ্বারা ভাগ করলে আমি গড় মজুদ সংখ্যা পেয়ে যাব, আর গড় মজুদ সংখ্যাকে আমি প্রতি একক বহন খরচ দ্বারা গুণ করলে মোট বহন খরচ পেয়ে যাব। এবার আমি যদি মোট ফরমাইশ ব্যয় আর মোট বহন খরচকে যোগ করে দেই তাহলে আমি মোট মজুদ ব্যয় পেয়ে যাব। ওকে, আচ্ছা তাহলে দেখো এই ছিল আমাদের এই অধ্যায়ের কি বেসিক। ওকে, এই যে যা কিছু আমি বললাম এই জিনিসগুলো যদি তুমি বুঝে থাকো, এখন এই অধ্যায়টা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এই অধ্যায়ের পুরো থিমটাকে এমফাসাইজ করা হয়েছে, ফোকাস করা হয়েছে ইউকিউ এর উপরে। কার উপরে, ইউকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অথবা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণের উপর। আমি যদি তোমাকে আবারও প্রশ্ন করি যে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বা ইউকিউ বলতে তুমি কি বুঝো, তো ইউকিউ বা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ হলো ওই পরিমাণ অর্ডার, যে পরিমাণ অর্ডার করা হলে আমার মোট মজুদ ব্যয় কি হবে, সবচেয়ে কম হবে। তাহলে ইউকিউ এর চেয়ে তুমি যদি বেশি অর্ডার করো তাহলে কি হবে, মজুদ ব্যয় বেড়ে যাবে। আবার ইউকিউ এর চেয়ে তুমি যদি কম অর্ডার করো সেক্ষেত্রেও তোমার মজুদ ব্যয় কি হবে, বেড়ে যাবে। ওকে, ইউকিউ এর চেয়ে বেশি অর্ডার করলেও কি হবে, মজুদ ব্যয় বেড়ে যাবে। ইউকিউ এর চেয়ে কম অর্ডার করলেও কি হবে, মজুদ ব্যয় বেড়ে যাবে। ওকে, তাহলে আমাদের সব সময় পণ্য অর্ডার করার ক্ষেত্রে কি পরিমাণ পণ্য অর্ডার করতে হবে, ইউকিউ পরিমাণ। কি পরিমাণ, ইউকিউ পরিমাণ বা মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। ওকে, তো আমরা মজুদ ব্যবস্থাপনার নেসেসারি যত ফর্মুলা আছে, ইনফরমেশন আছে, আমরা সব জানলাম, রাইট? ইনফরমেশনগুলো জানলাম যে মজুদ ব্যবস্থাপনার ইনফরমেশন কয়টা, 3টা, এ, ওসি, সিসি। এবং মজুদ ব্যবস্থাপনার করণীয় কী কী সেটাও আমরা জানলাম, তাই না? প্রধান করণীয় কয়টা বলো তো, 3টা। এক হচ্ছে কি মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয়, 2 হলো কি পুনঃফরমায়েশ স্তর, 3 হলো কি মোট মজুদ ব্যয়। আচ্ছা, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বলতে আমরা ওই ফরমায়েশের পরিমাণকে বুঝি যার কারণে মোট মজুদ ব্যয়টা কি হবে, সবচেয়ে কম হবে। ওকে, তুমি 10,000 পিস অর্ডার করতে পারো, 12,000 পিস করতে পারো, 15,000 পিস করতে পারো। কী পরিমাণ অর্ডার করলে মিতব্যয়ী ফরমায়েশ হবে, এটা ডিপেন্ড করবে মোট ব্যয়ের উপর। কার উপর, যার মোট মজুদ ব্যয় সবচেয়ে কম সেই হলো কি মিতব্যয়ী। সো তুমি কোন অর্ডার কোয়ান্টিটিটা মিতব্যয়ী অর্ডার কোয়ান্টিটি এটা যাচাই করতে পারবা কিসের সাহায্যে বলো তো, মোট মজুদ ব্যয়ের সাহায্যে। ওকে, তো মোট মজুদ ব্যয় মিতব্যয়ী ফরমায়েশের ক্ষেত্রে কী হবে, সর্বনিম্ন হবে। তুমি মিতব্যয়ী ফরমায়েশের চেয়ে বেশি অর্ডার করলে কি হবে, মজুদ ব্যয়টা বেড়ে যাবে। মিতব্যয়ী ফরমায়েশের চেয়ে কম অর্ডার করলেও কি হবে, মজুদ ব্যয়টা বেড়ে যাবে। ওকে, তো আমরা এখন একটা ম্যাথ সলভ করব। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলছে, ক্যামেলিয়া কোম্পানির মাসিক বিক্রয় 5,000টি মোবাইল সেট। আমরা ক্যামেলিয়া কোম্পানির ম্যাথ করতেছি, হ্যাঁ, যার কথা বলতেছি সেটা হলো ক্যামেলিয়া কোম্পানি। তো ক্যামেলিয়া কোম্পানির মাসিক বিক্রয় 5,000টি মোবাইল সেট। তো ক্যামেলিয়া কোম্পানি কী করে, মোবাইল সেট বিক্রি করে।
মাসে কয়টা বিক্রি করে বলো তো? 5,000। আচ্ছা, মাসিক হলো 5,000, তো আমাদের দরকার কি বার্ষিক। সেক্ষেত্রে আমরা কি করব, 12 দিয়ে গুণ দিব। মাসিককে কি করব, 12 দিয়ে গুণ দিব, তাহলে কি পাওয়া যাবে, বার্ষিক। তাহলে বার্ষিক কত হয় বলো তো? 60,000টি মোবাইল সেট, রাইট? আচ্ছা, ক্যামেলিয়ার মাসিক মোবাইল সেটের বিক্রয়ের পরিমাণ কত? 5,000। তার মানে ক্যামেলিয়ার প্রতি মাসে কয়টা মোবাইল সেট প্রয়োজন হয়? 5,000টা। তাহলে বছরে কয়টা হবে? 5,000 গুণ 12 ইকুয়াল 60,000টি। তার মানে এই যে 60,000টি, এটাকে আমরা কি নামে রাখতে পারি? এ। এটাকে কি নামে রাখতে পারি? এ, তাই না বলো? এটা হলো বার্ষিক চাহিদা, মোবাইল সেটের বার্ষিক চাহিদা। কার? ক্যামেলিয়া কোম্পানির। ওকে, প্রতিটি মোবাইল সেটের রক্ষণাবেক্ষণ ব্যয় 12 টাকা। প্রতিটি মোবাইল সেটের রক্ষণাবেক্ষণ ব্যয় কত? এই যে রক্ষণাবেক্ষণ ব্যয়, এটাকে আমরা কি বলি সংক্ষেপে? সিসি। কি বলি? ক্যারিং কস্ট, সিসি, রাইট? কত টাকা? 12 টাকা। এবং ক্রয় মূল্য 10,000 টাকা। ক্রয় মূল্য কত স্যার? এই যে ক্রয় মূল্য 10,000 টাকা, এটা আমাদের কোনো কাজের না, এটা দরকার নেই। ওকে, প্রতি একক মজুদ পণ্যের যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা আমাদের প্রয়োজন নাই। ওকে, অ্যান্ড দেন কি বলছে? প্রতিটি ক্রয়াদেশ খরচ 250 টাকা। এই যে ক্রয়াদেশ খরচ, এই ক্রয়াদেশ খরচকে আমরা কি নামে রাখবো? ওসি। তাহলে ওসি হচ্ছে কত? 250। ওসি মানে অর্ডার কস্ট। বুঝতে পারলাম? তাহলে আমরা উদ্দীপকটা পড়ে কয়টা ইনফরমেশন পেলাম? 3টা, তাই না? যে ক্যামেলিয়া কোম্পানির মাসিক বিক্রয় 5,000টি মোবাইল সেট, ওটাকে আমরা যদি বছরে কনভার্ট করতে চাই 12 দিয়ে গুণ দিব। মানটা কত হচ্ছে? 60,000। এই 60,000 হলো কি? এ, অ্যানুয়াল ডিমান্ড অফ ইনভেন্টরি, বা মজুদ পণ্যের বার্ষিক চাহিদা। ওকে, আমরা প্রত্যেকটা মোবাইল ফোন রক্ষণাবেক্ষণের জন্য কয় টাকা ব্যয় করি? 12 টাকা। এই যে প্রতিটা পণ্যের বহন খরচ, সংরক্ষণ ব্যয়, রক্ষণাবেক্ষণ ব্যয়, এগুলোকে আমরা ক্যারিং কস্ট বলবো। কি বলবো? ক্যারিং কস্ট। কয় টাকা? 12 টাকা। এবং আমরা যে মোবাইল সেট ক্রয় করি, এই মোবাইল সেট ক্রয় করার সময় আমরা কি করি? অর্ডার করি না? এই মোবাইল সেট ক্রয়ের যে অর্ডার বা ফরমাইশ প্রদান করি, তখন আমাদের ব্যয় হয় কয় টাকা? প্রতিবার 250 টাকা। আমি যখনই মোবাইল ফোন কেনার অর্ডার করব, তখনই আমার ব্যয় হবে কত? এই 250 টাকাকে আমরা কি নামে রাখতেছি? ওসি, অর্ডার কস্ট। ওকে, এখন আসো, আচ্ছা, ক বলছে নিরাপত্তা মজুদ কি? আমাদের যে পরিমাণ মজুদ প্রয়োজন, প্রয়োজনের চেয়ে সতর্কতামূলকভাবে আমরা যতটুকু মজুদ বেশি সংরক্ষণ করি, সেটাই হলো কি? নিরাপত্তা মজুদ। যেমন আমরা এখন ফোন দিলে পণ্য আসতে সময় লাগবে কয়দিন? 3 দিন। প্রতিদিন আমাদের চাহিদা কত? ধরো 500, তাহলে 3 দিনে কত? 1500। এখন আমি যদি মজুদ 1500 থাকাকালীন ফোন দিই, আল্লাহ না করুক রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে 3 দিনের চেয়ে বেশি সময় লেগে যাবে। তার মানে যতটুকু বেশি সময় লাগবে, যতদিন বেশি লাগবে, ততদিন আমার দোকানটা কি থাকবে? বন্ধ থাকবে, ব্যবসাটা বন্ধ থাকবে। এ কারণে আমি কি করলাম? যা দরকার 1500 পিস থাকাকালীন সময়ে আমি ফোন না দিয়ে আরও কিছু বাড়তি মজুদ থাকাকালীন সময় কি দিলাম? ফোন দিলাম। ধরো 1500-র সাথে আমি নিরাপত্তা মজুদ আরও 1000 অ্যাড করলাম। 2500 পিস থাকাকালীন সময় আমি কি করলাম? ফোন দিলাম। এই যে প্রয়োজনীয় মজুদের চেয়ে আমি যে 1000 পিস মজুদ বেশি রাখতেছি, বেশি সংরক্ষণ করতেছি, এটাই হলো নিরাপত্তা মজুদ। আচ্ছা, খ বলছে সংগ্রহ সময় বা লিড টাইমের সাথে মজুদ ব্যয়ের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ব্যাখ্যা করো। আচ্ছা, আমি ফোন দিলাম, পণ্য আমার কাছে পৌঁছাতে যতদিন সময় লাগে সেটাকে আমরা কি বলি? লিড টাইম বা সরবরাহ সময়। এখন দেখো, সরবরাহ সময় যত বেশি হবে, আমার পুনঃফরমাইশ স্তরটা কি হবে? তত বেশি হবে। সরবরাহ সময় 3 দিন, তাহলে আমি আমার গোডাউনে পণ্য মজুদ রাখতেছি কত? 1500, 500 করে প্রতিদিন, 3 দিনের জন্য কত? 1500। যদি সরবরাহ সময় 5 দিন হয়, তাহলে কি আমি 1500 মজুদ রাখবো, নাকি আমি 5×5 = 2500 মজুদ রাখবো? যদি হয় 6 দিন, 5×6 = 30, 3000 পিস মজুদ রাখবো, রাইট? তাহলে এই যে আমার সরবরাহ সময় যত বাড়তেছে, আমার মজুদের পরিমাণটা কি হয়ে যাচ্ছে? তত বেড়ে যাচ্ছে। পুনঃফরমাইশ স্তরটা তত কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। পুনঃফরমাইশের পরিমাণটা কি হচ্ছে? তত বেড়ে যাচ্ছে। তার মানে আমার মজুদ ব্যয়টাও কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ওকে, এর জন্য বলা যায়
কি, সেটা হলো সংগ্রহ সময় বা লিড টাইমের সাথে মজুদ ব্যয়ের সম্পর্কটা কি ধনাত্মক, অর্থাৎ সরবরাহ সময় যত বেশি হবে মোট মজুদ ব্যয়টাও কি হবে তত বেশি হবে, আর সরবরাহ সময় যত কম হবে মোট মজুদ ব্যয়টাও কি হবে তত কম হবে। আচ্ছা, গ কি বললো, ক্যামেলিয়া কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ এবং মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ অনুযায়ী মোট মজুদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, ক্যামেলিয়া কোম্পানির বর্তমান যে তথ্যগুলো দেয়া আছে উদ্দীপকে, এই তথ্য অনুযায়ী কি নির্ণয় করতে বলছে, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করতে বলছে। মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ মানে কি, ইও কিউ। মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণকে আমরা সংক্ষেপে কি বলি, ইও কিউ। তাহলে আমরা গতে কি করব, ইও কিউ নির্ণয় করব, তাই না বলো? ওকে, এবং এই ইও কিউ অনুযায়ী আমার মোট মজুদ ব্যয় কত সেটাও নির্ণয় করব। তার মানে আমরা গতে দুইটা কাজ করব, চলো করে ফেলি। আমরা এখন গ করছি। আচ্ছা, তাহলে গতে আমরা অ্যাট ফার্স্ট কি করব, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয়। মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বা ইওকিউ নির্ণয়। ওকে, আমরা জানি স্যার, আমরা জানি ইওকিউ এর ফর্মুলাটা, আমরা সবাই ইওকিউ এর ফর্মুলাটা শিখেছি না বলো? ওকে, আমরা জানি ইওকিউ ইকুয়াল রুট অফ 2 ইন্টু এ ইন্টু ওসি ডিভাইডেড বাই সিসি, এটা না বলো ইওকিউ এর ফর্মুলা? ওকে ফাইন, তাহলে 2 ইন্টু এর মান কত 60,000 গুণ ওসির মান কত 250, সিসির মান কত 12। এখন দেখো, এটাকে ডিটেলস ক্যালকুলেশন করতে গেলে তুমি ঝামেলায় পড়বে। সো ডিটেলস ক্যালকুলেশনে তোমার যাওয়ার দরকার নেই, পুরোটাকে ক্যালকুলেটরে তুলে অ্যাট এ টাইম মানটা বসিয়ে দিবা। ওকে, আচ্ছা, তো এই ক্যালকুলেশনটা আমরা কীভাবে করবো দেখো, ফার্স্টে আমি ভিতরের অংশটা করি, উপরেরটা 2 ইন্টু 60,000 ইন্টু 250 ইন্টু 250 ইকুয়াল, যে মান পেলাম ওটা লেখার দরকার নেই, ভাগ দিয়ে দাও 12 দিয়ে। যে মান পেলাম এটাও লেখার দরকার নেই, এবার রুট অফ অ্যান্সার দাও ইকুয়াল, তাহলে আমরা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 1581, 1581, অথবা এখানে 81.13 আছে, তো 1581.13, তো আমি ওই যে এটা বাদ দিয়ে আমি এখানে 82 বানিয়ে দিলাম। হ্যাঁ, 1582 একক প্রায়। ওকে, তো আমরা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ পেয়ে গেলাম 1582 একক প্রায়। ওকে স্যার, আচ্ছা এবার আসো আমরা মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ অনুযায়ী কি করব বলো তো, মোট মজুদ ব্যয় নির্ণয় করব। ওকে, মোট মজুদ ব্যয়ের পরিমাণ নির্ণয়। ওকে স্যার, এই যে আমরা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ পেলাম 1582 একক। এখন আমরা যদি 1582 একক অর্ডার করি, সেক্ষেত্রে আমাদের মোট মজুদ ব্যয় কত হবে সেটা নির্ণয় করতে বলছে, তাই না? তো চলো আমরা নির্ণয় করি। আমরা জানি মোট মজুদ ব্যয় সমান সমান, দেখো মোট মজুদ ব্যয়ের সূত্রটা কি, আচ্ছা আমরা কি আগে ওটা লিখে নিব? আচ্ছা লিখে নিই তাহলে, মোট ফরমায়েশ ব্যয় যোগ মোট বহন খরচ, রাইট, ইকুয়াল, তাহলে মোট ফরমায়েশ ব্যয় নির্ণয় কীভাবে হয়, এ ডিভাইডেড বাই ইউকিউ ইন্টু ওসি, প্লাস মোট বহন খরচ কীভাবে হয়, এ ডিভাইডেড বাই ইউকিউ ডিভাইডেড বাই 2 ইন্টু সিসি।
এখানে এ কে ইউ কিউ দিয়ে ভাগ দিলে আমরা ফরমায়েশ সংখ্যা পাচ্ছি, গুণ দিচ্ছি প্রতি সংখ্যা মানে প্রতি ফরমায়েশ ব্যয় দিই। ইউ কিউকে আমরা 2 দিয়ে ভাগ দিলে গড় মজুদ পাচ্ছি, গড় মজুদকে গুণ দিচ্ছি কি দিয়ে, সিসি দিয়ে, সংরক্ষণ ব্যয় দিই। আচ্ছা ইকুয়াল, তাহলে বলো তো এখন এর পরিমাণ কত, 60,000, এ হলো 60,000 ডিভাইডেড বাই ইউ কিউ কত 1582 গুণ ওসি কত, ওসি হলো 250 প্লাস ইউ কিউ কত 1582 বাই 2 গুণ সিসি কত, সিসি হচ্ছে 12। ওকে স্যার। আচ্ছা আমি এই দিকটাই সলভ করি। ইকুয়াল, তাহলে এখানে কত হয় 60,000 ভাগ 1582 ইকুয়াল 37.93 ইন্টু 250 প্লাস 1582 ভাগ 2 791 গুণ 12 ইকুয়াল, এখন এই অংশটুকুকে আমরা গুণ করি 37.93 গুণ 250, তাহলে 9,483 প্লাস 791 গুণ 12 ইকুয়াল 9,492 ইকুয়াল, এখন এই দুটাকে যদি যোগ করি 9,483 যোগ 9,492 ইকুয়াল 18,975 টাকা প্রায়। ওকে স্যার। তাহলে আমরা এই যে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ পেলাম 1582 একক। আমরা যদি 1582 একক অর্ডার করি সেক্ষেত্রে আমাদের মোট মজুদ ব্যয় হবে কত টাকা স্যার, 18,975 টাকা। আমরা এইভাবে ক্যালকুলেট করে বের করলাম নাকি। আচ্ছা এবার আমরা ঘ করব। ঘতে কি বললো, ঘতে বললো কোম্পানির মজুদ ব্যবস্থাপক প্রতিটি ফরমায়েশে 1200টি মোবাইল সেট অথবা 1800টি মোবাইল সেট ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করলে তার সিদ্ধান্তের যৌক্তিকতা মোট মজুদ ব্যয়ের ভিত্তিতে মূল্যায়ন করো। তো দেখো আমরা পাচ্ছি মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কত 1582, অর্থাৎ আমরা যদি 1582 পিস পণ্য কেনার অর্ডার করি সেক্ষেত্রে আমার মোট মজুদ ব্যয়টা কী হবে, সবচেয়ে কম হবে। এখন যদি ব্যবস্থাপক এই 1582 পিস অর্ডার না করে 1200 পিস অর্ডার করে, তার এইটা কি ঠিক হবে, তার এই সিদ্ধান্তটা কি ঠিক হবে, হ্যাঁ কি না, এটা তুমি মূল্যায়ন করবে কিসের ভিত্তিতে, মোট মজুদ ব্যয়ের ভিত্তিতে। অথবা সে যদি 1582 পিস অর্ডার না করে 1800 পিস অর্ডার করে, তার এই সিদ্ধান্ত কি ঠিক হবে, তুমি এটা মূল্যায়ন করবে কিসের ভিত্তিতে, মোট মজুদ ব্যয়ের ভিত্তিতে। তাহলে গতে আমরা কি করব বলো তো, গতে আমরা দুইবার মোট মজুদ ব্যয় নির্ণয় করব। ওকে, একবার আমরা ফরমায়েশের পরিমাণ কত ধরব 1200, আরেকবার আমরা ফরমায়েশের পরিমাণ কি ধরব। আচ্ছা দেখো মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণকে আমরা কি বলি, ইওকিউ, রাইট, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখন বলো ওই যে 1200 পিস, এটা কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নাকি জাস্ট অর্ডার কোয়ান্টিটি? এই 1200 পিসকে আমরা কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলবো নাকি জাস্ট অর্ডার কোয়ান্টিটি বলবো? তার মানে এটা ওকিউ, নট ইওকিউ। এটাও কি ওকিউ, নট ইওকিউ। বুঝি নাই কি বুঝি নাই? ওকে ফ্রেন্ড, তো চলো আমরা এটা প্রুফ করি। আচ্ছা ঘ, ফরমায়েশ পরিমাণ 1200টি হলে, ওকে, তাহলে ফরমায়েশ পরিমাণ কতটি হলে, এই ফরমায়েশের পরিমাণ এটাকে আমরা কি বলতেছি, ওকিউ, রাইট। তাহলে ফরমায়েশ পরিমাণ তার মানে অর্ডার কোয়ান্টিটি ইকুয়াল 1200টি। ওকে, আমরা এখানে লিখতে পারি যখন ফরমায়েশ পরিমাণ ওকিউ ইকুয়াল কত 1200টি, তাহলে দেখো মোট মজুদ ব্যয় ইকুয়াল, আমরা এখন ফর্মুলা লিখি, হ্যাঁ, এ ডিভাইডেড বাই ইও কিউ, না ইও কিউ এটা না, বাট আমরা এখন ই লিখবো না, জাস্ট ও কিউ লিখবো, অর্ডার কোয়ান্টিটি গুণ ওসি অর্ডার কস্ট প্লাস
ইও কিউ বাই 2 ইন্টু সিসি না, তো আমরা জাস্ট ও কিউ লিখবো, নট ইও কিউ। হ্যাঁ, মানে ইও কিউ এর জায়গায় ও কিউটা ইউজ করতেছি, বিকজ আমরা তো জানি যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত, 1582। ওকে, 1200 তার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি না, এটা জাস্ট অর্ডার কোয়ান্টিটি, ফরমাইশের পরিমাণ। আচ্ছা স্যার, তাহলে এখানে কত হয় দেখি। এ হচ্ছে কত, 60,000। এ তো আর চেঞ্জ হয় নাই, হয়েছে না। ও কিউ কত, 1200। ওসি কত, 250। মানে আগের ইনফরমেশন কিন্তু ঠিকই আছে যে ওসি 250, তাই না। সিসি কত, 12, তাই না। এ হবে কত, 60,000। আচ্ছা, এখানে হলো 60,000, 2 ইন্টু সিসি হচ্ছে 12 ইকুয়াল 60,000 ভাগ 1200, এখানে হয় 50 ইন্টু 250 প্লাস এখানে হয় 30,000 ইন্টু 12। আচ্ছা, আমি দুঃখিত, এখানে 1200 হবে, 1200, তাহলে এখানে হয় 600 গুণ 12। ওকে, জায়গা বাঁচানোর জন্য আমি এদিকে চলে আসি। তাহলে এতটুকুর মান কত হচ্ছে, 250 গুণ 50, 12,500 প্লাস এতটুকুর মান কত হচ্ছে, 600 গুণ 12। ওকে, তাহলে এখানে হচ্ছে কত, 7,200 ইকুয়াল 7,200 যোগ 12,500, 19,700 টাকা। 19,700 টাকা। তাহলে দেখো, যখন আমরা ফরমাইশ দিচ্ছি 1200 পিসের, আমরা 1200 পিস পণ্য কেনার অর্ডার করতেছি, তখন আমাদের মোট মজুদ ব্যয় হচ্ছে কত টাকা, 19,700। আর যখন আমরা 1582 পিসের অর্ডার করতেছি, তখন মজুদ ব্যয় হচ্ছে কত টাকা, 18,975 টাকা। তাহলে বলো তো, এই যে দুইটা ফরমাইশের পরিমাণ, 1582 পিস অথবা 1200 পিস, কোনটা ভালো? অবশ্যই 1582 পিস ভালো। কেন? কারণ আমার 1200 পিস অর্ডার করলে যে মোট মজুদ ব্যয় হচ্ছে 19,700, তার তুলনায় 1582 পিস অর্ডার করলে মোট মজুদ ব্যয় কী হচ্ছে, কম হচ্ছে, 18,975 হচ্ছে। তুমি বলো, তোমার ব্যয় 19,700 হওয়া ভালো নাকি ব্যয় 18,975 হওয়া ভালো? 18,975 হওয়া ভালো। আমরা জানি ব্যয় কম হলে কি ভালো। তাহলে বলো, যদি 1582 পিস অর্ডার না করে ব্যবস্থাপক 1200 পিস মোবাইলের অর্ডার করে, এই সিদ্ধান্তটা কি যৌক্তিক হবে? হবে না। কেন হবে না? কারণ মোট মজুদ ব্যয়টা কী হবে, বেড়ে যাবে। তারপরে আমরা 1200 পিস রিজেক্ট করে দিলাম যে না, এই সিদ্ধান্তটা অযৌক্তিক। এবার আসো, আমরা মূল্যায়ন করব কাকে, 1800 পিসকে। চলো সেমভাবেই, যখন ফরমায়েশ পরিমাণ কত পিস, 1800টি ফরমায়েশ পরিমাণ, তার মানে ও কিউ ইকুয়াল 1800টি। ওকে, তো আমরা মোট মজুদ ব্যয় নির্ণয় করব। মোট মজুদ ব্যয় ইকুয়াল, আচ্ছা ফর্মুলার সেম, এ বাই ও কিউ ইন্টু ওসি প্লাস ইও কিউ না লিখে আমরা ও কিউ লিখতেছি ভাগ 2 ইন্টু সিসি। আচ্ছা, এ 60,000 একক, তাই না। ও কিউ এখানে কত হবে বলো তো, 1800 ইন্টু ওসি। ওসি কিন্তু চেঞ্জ হয় নাই, 250 প্লাস ও কিউ কত, 1800, তাই না, ডিভাইডেড বাই 2 ইন্টু সিসি চেঞ্জ হয় নাই, সেম 12 ইকুয়াল 60,000 ভাগ 1800 ইকুয়াল 33.33 গুণ 250 প্লাস 1800 ভাগ 2, 900 গুণ 12 ইকুয়াল। তাহলে চলো এখন আমরা এগুলোকে
গুণ করি 33.33 গুণ 250 8,333 প্লাস 900 গুণ 12 10,800 ইকুয়াল 10,800 প্লাস 8,333 19,133 টাকা প্রায়। ওকে স্যার, 19,133 টাকা প্রায়। ওকে, তো এখন আবার একটু রিভাইজ করো। সেটা হলো আমরা যখন ঘ করতেছি যে আমাদেরকে বলা হয়েছিল 1200টি মোবাইল অর্ডার করবে নাকি 1800টি মোবাইল অর্ডার করবে, তাই না? বা 1200 পিস, ব্যবস্থাপক যদি 1200 পিস মোবাইল ক্রয়ের অর্ডার করে, এটা কি যৌক্তিক হবে কিনা? তো আমরা বললাম যে না, যৌক্তিক হবে না। কেন? কারণ হলো মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণের চেয়ে আমি যখন কম অর্ডার করতেছি, 1200 পিস করতেছি, তখন আমার মোট মজুদ ব্যয়টা বেড়ে যাচ্ছে। ওকে, এবার আসো তাহলে মিতব্যয়ী ফরমায়েশের চেয়ে বেশি অর্ডার করা যৌক্তিক হবে কিনা। দেখো, যখন তুমি 1582 পিস অর্ডার করলা, তোমার মোট ব্যয় কত? 18,975। যখন এর চেয়ে বেশি অর্ডার করলা 1800 পিস, তখন মোট মজুদ ব্যয় কত হলো? 19,133। বলো, ব্যয় কি কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে মিতব্যয়ী ফরমায়েশের চেয়ে যখন তুমি বেশি অর্ডার করে ফেললা, তখনও তোমার মোট মজুদ ব্যয়টা কি হয়েছে? বাড়ছে, বেড়ে গেছে, তাই না? বলো, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে মিতব্যয়ী ফরমায়েশের চেয়ে কম পরিমাণ পণ্য অর্ডার করা উচিত হবে না। কেন হবে না? এর ফলে মোট মজুদ ব্যয়টা বেড়ে যাবে। আবার আমরা এটাও বুঝলাম যে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণের তুলনায় বেশি পণ্য অর্ডার করা যাবে না। করলে কি হবে? মোট মজুদ ব্যয় বেড়ে যাবে। ওকে, তাহলে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হচ্ছে ওই পরিমাণ পণ্যের ফরমায়েশ বা অর্ডার কোয়ান্টিটি, যে পরিমাণ অর্ডার কোয়ান্টিটি বা ফরমায়েশ পরিমাণ হলে আমার মোট মজুদ ব্যয়টা কি হয়? সর্বনিম্ন হয়। কি হয়? সর্বনিম্ন হয়। তুমি যদি এটাকে গ্রাফিক্যালি দেখাইতে চাও, ধরো আমি এটাকে বলতে পারি টোটাল ইনভেন্টরি কস্ট। কি স্যার? এই রেখাটা হলো আমার কি রেখা? টোটাল ইনভেন্টরি কস্ট বা মোট মজুদ ব্যয় রেখা। আর একটু খেয়াল করো, ও এক্স ও ওয়াই, হ্যাঁ, এখানে হলো কি ব্যয়, এটা কি ব্যয়, আর এটা কি অর্ডার কোয়ান্টিটি। এটা কি স্যার? অর্ডার কোয়ান্টিটি। এখন দেখো, এই যে অর্ডার কোয়ান্টিটি, এইখানে ব্যয় কত বলো তো? ধরো এটা হলো C1, কস্ট 1, বা ধরো এটাকে আমরা C0 দিলাম, অর্ডার কোয়ান্টিটি 0, এটা কি C0। এখন যদি তুমি এটার চেয়ে কম অর্ডার কোয়ান্টিটি দাও, ধরো অর্ডার কোয়ান্টিটি 1, অর্ডার কোয়ান্টিটি ও Q0 যখন, তখন তোমার ব্যয় কি? ও C0। এখন যদি তুমি অর্ডার কোয়ান্টিটি কমিয়ে ও Q1 করো, দেখো তো তোমার ব্যয় কি আগের মতো থাকতেছে নাকি ব্যয় বেড়ে যাচ্ছে? দেখছো, অর্ডার কোয়ান্টিটি ইকোনমিকের চেয়ে যদি কমিয়ে দাও, কস্ট কি হলো? বেড়ে গেছে। আবার ধরো তুমি কি করলো? অর্ডার কোয়ান্টিটি বাড়িয়ে দিলা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যা, তুমি তার চেয়েও বেশি দিলা, ধরো ও Q2। দেখো তো তোমার টোটাল কস্ট কি আগের মতো থাকতেছে না বেড়ে যাচ্ছে? এই যে C2 নাকি, এটা হলো টোটাল ইনভেন্টরি কস্ট রেখা। এবং এখানে এই যে সর্বনিম্ন বিন্দু যেটা, এটাই হলো কি স্যার? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এটাকে আমরা কি বলবো? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কেন? কারণ এখানে কস্টটা কি? সর্বনিম্ন। এর চেয়ে যদি তুমি অর্ডার কোয়ান্টিটি কমিয়ে দাও, কস্ট কি হবে? বেড়ে যাবে। যদি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির চেয়ে কোয়ান্টিটি বাড়িয়ে দাও, তাহলেও তোমার কস্ট কি হবে? বেড়ে যাবে। ওকে স্যার, তাহলে আমরা কি বুঝতে পারছি বিষয়টা? ওকে ফাইন, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত।